আসসালামু আলাইকুম স্যার। পরে যে হচ্ছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমাদের উপস্থিতি এখনো কম। এখন পর্যন্ত তোমাদের 6 জন উপস্থিত। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? বয়েজ, স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু? বয়েজ, জি স্যার। জি স্যার, আমি তো আছি। এখান থেকে তোমার তৈরি করতে হবে ক্রয়কৃত পণ্যের মূল্য, মানে ক্রয় করতে যে খরচগুলো হয় তার সমষ্টি নির্ণয় করতে হবে। মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। নেট লাভ যদি হয় 1,42,500 টাকা, আর সংরক্ষিত আয় বিবরণী 1,37,925 টাকা হলে আর্থিক বিবরণী প্রস্তুত করতে বলছে। খাতা কলম নিয়ে রেডি হও, কারণ আমি আলোচনা করব, তখন লিখতে হবে তোমাদের। আজকে খাতা কলম নিয়ে রেডি হও। জি স্যার। এখানে শেয়ার মূলধন বলা আছে 3 লাখ, মানে পাবলিকের কাছে 3 লাখ টাকার শেয়ার বিক্রি করা হয়েছে। পাবলিকের কাছে 3 লাখ টাকার শেয়ার বিক্রি করে টাকা সংগ্রহ করা হয়েছে। ক্রয় ও বিক্রয় 4 লাখ, ক্রয় ডেবিটে আছে 4,65,000, ক্রেডিটে 5,37,000। বিক্রয় ফেরত, ক্রয় ফেরত উল্লেখ আছে। বিক্রয় থাকে ক্রেডিটে আর বিক্রয় ফেরত থাকে ডেবিটে। আমদানি শুল্ক, এটা ক্রয় সংক্রান্ত ব্যয়। আসবাবপত্র, সম্পদ, সংরক্ষিত আয় বিবরণীর টাকা পূর্বের আছে, বছরের শুরু থেকে আছে 37,500 টাকা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, মানে বছর শেষ হওয়ার আগেই যে লভ্যাংশ দেয়া হয়েছে, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। প্রাপ্য 4,93,500, মানে বিভিন্ন ক্রেতার কাছ থেকে 4,93,500 টাকা পাওয়া যাবে। অন্যদিকে দিতে হবে 75,000। নগদ তহবিল ব্যাংক জমা বলা আছে। ব্যবস্থাপক পরিচালককে প্রদত্ত ঋণ উল্লেখ আছে। প্রদত্ত ঋণ এটা সম্পদ। সাধারণ সঞ্চিতি, মানে লাভের একটা অংশ দিয়ে তাদের সাধারণ সঞ্চিতি কোম্পানির তৈরি করা আছে। এই টাকার মালিক হচ্ছে মূলত যারা শেয়ার ক্রয় করে তারা। শেয়ার অধিহার 37,500। কলকব্জা যন্ত্রপাতি বিনিয়োগের এখানে 10% বিনিয়োগ বলা আছে। 1/7/18 তারিখে বিনিয়োগ করছে, তাহলে 19 সালে
সুদ পাওয়া যাবে পুরো বছরের। কারণ 18 সালের মাঝামাঝি বিনিয়োগ, কিন্তু সুদ পাওয়া যাবে 19 সালের ক্ষেত্রে পুরো বছরের। বকেয়া তলব মানে শেয়ার মূলধন যে ছিল 3 লাখ টাকা, এর মধ্যে এখনো পাওয়া যায়নি 7,500 টাকা। 15% ঋণপত্র 3,25,500। তাসিন, শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি কোথায় ছিল এতদিন? জি স্যার। কোথায় ছিলা? তোমাকে অনেকদিন ক্লাসে দেখতে পাইনি। ছিলাম না স্যার একটু। রেজাল্ট দেখেছিলা? রেজাল্ট কিন্তু ভালো হয়নি। টেস্টের ক্রিয়েটিভের মার্কস দেখছিলা তোমার? জি স্যার। রেজাল্ট কিন্তু ভালো হয়নি। ওই অর্থে সৃজনশীলে আলাদা পাস তো তোমার মিনিমাম 12 পাওয়ার লাগতো, কিন্তু আমার মনে হচ্ছে 12 ছিল না। দেখেছো এগুলো? জি স্যার। এরপরে কিছু সমন্বয় দেওয়া আছে। এখানে সমাপনী মজুদ পণ্যের মূল্য বলা আছে 1,80,000। অনুযায়ী পাওনা সঞ্চিতি 3,000 টাকা বৃদ্ধি করতে বলছে। শেয়ার অধিহার সুনাম অবলোকনের জন্য সমন্বয় করার পর, এই কথা দিয়ে বোঝাচ্ছে যে শেয়ার অধিহার আর সুনাম মিলে কাটাকাটি হবে। শেয়ার অধিহারের টাকা সুনাম থেকে বাদ দিতে হবে। যদি অবশিষ্ট থাকে তাহলে, যদি কোনো টাকা অবশিষ্ট থাকে তাহলে চলতি বছরের সাথে সমন্বয় করা হবে। চলতি বছরের সাথে সমন্বয় মানে চলতি বছরের ব্যয়ের ভিতরে লিখতে হবে। শেয়ার মূলধনের 10% হারে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। শেয়ার মূলধন যে টাকা আছে সেখান থেকে অনাদায়ী তলব বাদ দিয়ে, অনাদায়ী তলব মানে যে টাকা পাওয়া যায়নি, এই অনাদায়ী তলবের টাকা বাদ দিয়ে তারপর লভ্যাংশ ঘোষণা করতে হবে। নেট লাভের 2500 টাকা সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করতে হবে। বিল ভাঙানোর উপর সম্ভাব্য দায়ের পরিমাণ 1,500, মানে এটা দায় হতেও পারে নাও পারে, এই জন্য এটা কোনো লেনদেন না। এই জন্য এটাকে কোনো লেনদেন বলা হবে না, কোনো কাজ হবে না। তাহলে ক নম্বরে চেয়েছে ক্রয়কৃত পণ্যের মূল্য। ক্রয়কৃত পণ্যের মূল্য মানে বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয়কৃত পণ্যের মূল্য মানে বিক্রিত পণ্যের ব্যয়। খাতায় লিখো ক্রয়কৃত পণ্যের মূল্য নিম্নরূপ। লিখে ক্রয়কৃত পণ্যের মূল্য নিম্নরূপ লিখে মোট 4টা কলাম করো। বাম দিকে বিবরণ লিখবা আর ডানে 3টা টাকার ভার। ক্রয়কৃত পণ্যের মূল্য নিম্নরূপ লিখে ক্রয়কৃত পণ্যের মূল্য নিম্নরূপ। কয়ের উত্তর? লিখতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ক্রয়ের টাকা ফার্স্ট কলামে লিখো 4,65,000, বাদ ক্রয় ফেরতের টাকা হচ্ছে 7,000। ক্রয়ের টাকা ফার্স্ট কলামে 4,65,000, বাদ ক্রয় ফেরত 7,000। দিয়ে বাদ দিয়ে
টাকাটা এর কলামে লিখবো। 4,65,000 থেকে 7,000 মাইনাস। তার নিচে লিখো আমদানি শুল্ক 15,000। আমদানি শুল্ক ক্রয় সংক্রান্ত ব্যয়, এই জন্য আমদানি শুল্ক লিখবা 15,000। তারপর এই টাকাগুলো যোগ করো, আমদানি শুল্কের টাকা আর ক্রয় থেকে ফেরত বাদ দিয়ে যে টাকা হয়েছে এই টাকা যোগ করো। স্যার 4,73,000 টাকা স্যার। তারপরে সেখান থেকে সমাপনী মজুদ পণ্যের টাকা মাইনাস করো। সমাপনী মজুদ পণ্যের যে টাকা আছে এটা মাইনাস করো। সমাপনী মজুদ পণ্যের টাকা আছে 1,80,000। 1,80,000 মাইনাস করে যা হচ্ছে এটাই হচ্ছে ক্রয়কৃত পণ্যের ব্যয়। এই ক্রয়কৃত পণ্যের ব্যয় মানেই বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয়কৃত পণ্যের ব্যয় আর বিক্রিত পণ্যের ব্যয় একই কথা। তোমরা জানো মনে হয় তোমাদের যে সিলেবাস সংক্ষেপ করা হয়েছে সেখানে এই চ্যাপ্টার আছে, জানো তো? হ্যালো? জি স্যার। কারণ এটা কম্পালসারি। জি স্যার এই জানি চ্যাপ্টার জি আছে স্যার। স্যার। এই কম্পালসারি চ্যাপ্টার এখান থেকে স্যার 2টা উত্তর করা লাগতে পারে। আর সিলেবাস কমালেও লাভ নাই যদি কেউ পড়াশোনা না করে। মাত্র 2 চ্যাপ্টার উপর পরীক্ষা হলেও ফেল করবে। যদি কেউ পড়াশোনা বা নিয়মিত না হয় তাহলে 2 চ্যাপ্টারের উপর পরীক্ষা হলেও ফেল করবে। তাহলে ক্রয়কৃত পণ্যের ব্যয়ের টাকা কত হলো? এরপরে ক্ষয়ের উত্তরের জন্য মালিকানা সত্ত্ব বিবরণীর ঘর টানো। মালিকানা সত্ত্ব বিবরণীর ঘরটাও একই রকম ভাবে টানো। বাম দিকে বিবরণ কলাম আর ডান দিকে 3টা টাকার ঘর। মালিকানা সত্ত্ব বিবরণীর কলামও একই রকম। মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য একই রকম ভাবে ঘর টানো।
মালিকদের কোম্পানি থেকে যে পাওনা টাকার পরিমাণ ওই টাকা আসে মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে। মালিকরা কোম্পানি থেকে যা যা পাবে ওই টাকাগুলো আসবে মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে। প্রথম টাকা যেটা পাওনা তাদের শেয়ার মূলধনের টাকা। প্রথম টাকা লিখো শেয়ার মূলধন, ফার্স্ট কলামে 3 লাখ, সেখান থেকে অনাদায়ী তলব 7,500 বাদ যাবে। ফার্স্ট কলামে 3 লাখ লিখে সেখান থেকে অনাদায়ী তলব বাদ দাও। ফার্স্ট কলামে 3 লাখ লিখলা, সেখান থেকে অনাদায়ী তলব বা বকেয়া তলব 7,500 বাদ দিলে হচ্ছে 2,92,500। 2,92,500 এই টাকাটা পরের ঘরে লিখো, মাইনাস করে যা হয়। এটা লেখা হয়েছে। জি স্যার। এরপর তাদের পাওনা হচ্ছে এখানে রেওয়ামিলে যা দেখা যাচ্ছে সংরক্ষিত আয় বিবরণীতে যে টাকা জমা থাকে এটাও মূলত তাদের লাভের একটা রিজার্ভ টাকা পূর্বের বছরের। এরপরে লিখো সংরক্ষিত, এখানে সংরক্ষিত আয় বিবরণী 37,500 ফার্স্ট কলামে লিখো। যখনই কোনো টাকার সাথে যোগ বিয়োগ থাকে তখনই যোগ বিয়োগ থাকবে তখনই সেটা ফার্স্ট কলামে লিখতে হবে। সংরক্ষিত আয় বিবরণীর টাকা 37,500 ফার্স্ট কলামে লিখলা। প্রশ্নে বলা ছিল যে নেট লাভের পরিমাণ 1,42,500 ধরে মালিকানা সত্ত্ব বিবরণী করতে বলছে। তাহলে যোগ নেট লাভ লিখো 1,42,500। স্যার 37,500 সাথে যোগ করবো স্যার? হ্যাঁ, যোগ নেট লাভ 1,42,500 নেট লাভ প্রশ্নে উল্লেখ আছে। $37,500 সাথে যোগ করলা, স্যার 1,80,000। তারপর এই টাকাগুলো থেকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেয়া হয়, এই জন্য লিখো বাদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 52,500। বাদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 52,500 লিখবা। স্যার 1,27,500। তারপরে রেওয়ামিলে লাভের উপর নির্ভরশীল, এখানে রেওয়ামিলে আর কোনো খরচ দেখা যাচ্ছে না। সমন্বয় থেকে যেটা পাবা শেয়ার মূলধনের 10% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, এই লভ্যাংশের টাকা বাদ যাবে। এরপরে লিখো বাদ ঘোষিত লভ্যাংশ। বাদ ঘোষিত লভ্যাংশ এর ভিতরে 3 লাখ ছিল, 3 লাখ থেকে
অনধিক তলব বা বকেয়া তলব যেটা আছে 7,500 আগে বাদ দিতে হবে, বাদ দিয়ে তার উপরে 10% বিবেচনা করবা। বাদ দিয়ে যা হবে তার উপরে 10% তুমি চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে শেয়ার মূলধন থেকে প্রথমে বাদ দাও বকেয়া তলবের 7,500 টাকা, 3 লাখ থেকে 7,500 বাদ দিয়ে 10% বিবেচনা করো। স্যার 29,250। বাদ ঘোষিত লভ্যাংশ ওটা লিখো 29,250। তারপরে এই সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করা হয় এই সংরক্ষিত আয় বিবরণীর টাকা থেকেই, লিখো বাদ সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর 7,500। ঘোষিত লভ্যাংশের পর তাহলে সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর 7,500 মাইনাস হচ্ছে। মাইনাস করে যে টাকা হলো এটা দিয়ে দাও, এই ফলাফলটা দিয়ে দাও, পরের কলামে দিয়ে দাও। স্যার সাধারণ সঞ্চিতি স্থানান্তর কত টাকা মাইনাস করবো স্যার? 7,500 স্ক্রিনে দেখতে পাচ্ছ, নেট লাভের 7,500 টাকা সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করো বলা আছে। জি স্যার, জি স্যার। এই 7,500 মাইনাস করো। জি স্যার, 90,750। এটা গেল সংরক্ষিত আয় বিবরণী থেকে মালিকানা সত্ত্বের পরিমাণ। এখন তুমি দেখবা যে আর কোনো মালিকানা ওদের পাওনার পরিমাণ আছে কিনা। আর পাওনার পরিমাণের মধ্যে আছে যেটা এই সাধারণ সঞ্চিতির টাকা যেটা স্থানান্তর করার পরে যেটা হবে, এটাও মালিকানা সত্ত্বের একটা অংশ। রেওয়া মিলে কোনো সাধারণ সঞ্চিতি আছে? সাধারণ সঞ্চিতি আছে রেওয়া মিলে। এরপরে নেক্সট তার নিচে লিখো সাধারণ সঞ্চিতি 37,500 যোগ নূতন 7,500। সাধারণ সঞ্চিতি 37,500 যোগ নূতন 7,500, এটা যোগফল দিয়ে দাও পরের কলামে। তারপর কিছুক্ষণ আগে যে ঘোষিত লভ্যাংশ লিখেছ এই টাকাটাও মালিকরা পাবে। ওখানে মাইনাস হয়েছে কারণ ওখানে আয় থেকে মাইনাস হচ্ছে, কিন্তু টাকাটা পাবে মূলত শেয়ার হোল্ডাররা, যারা শেয়ার কিনেছে তারা পাবে। এই জন্য আলাদাভাবে আবার লিখো ঘোষিত লভ্যাংশ বলে, কিছুক্ষণ আগে ঘোষিত লভ্যাংশের যে টাকা লিখেছো ওই টাকা আবার আলাদাভাবে লিখো। তারপর এগুলোর সব যোগফল করলেই হবে মালিকানা সত্ত্ব বিবরণী। এতক্ষণ যা বললাম কয়ের অংশ ক অংশের পরে যা বলা হলো এগুলো সবকিছুর যোগফল হবে মালিকানা সত্ত্ব বিবরণী।
এখানে কোনো প্রশ্ন থাকলে বলো কারো বয়েজ। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আসছে? স্যার বকেয়া তলব কি স্যার? বকেয়া তলব মানে মূলধনের মধ্যে থেকে যে টাকা আদায় হয়নি, মূলধনের মধ্যে থেকে যে টাকা আদায় হয়নি। স্যার এটা কি অদাবিকৃত লভ্যাংশ স্যার? না না না, অদাবিকৃত লভ্যাংশ অন্য জিনিস। অদাবিকৃত লভ্যাংশ মানে লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল, কিন্তু যে টাকা লভ্যাংশ ঘোষণা করা হলেও যে টাকা পাবলিক এখনো গ্রহণ করেনি তাকে বলে অদাবিকৃত লভ্যাংশ। আর স্যার বকেয়া তলব হচ্ছে যে টাকাটা কোম্পানি পায় নাই। এখনো পায় নাই, এখনো পায় নাই যেটা, সেটা হচ্ছে বকেয়া তলবের টাকা। এরপরে এখন তাসিন শুনতে আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো আগে। হ্যালো, আর কারো কোনো প্রশ্ন আছে? গ নাম্বার অংশে যে আর্থিক বিবরণী চেয়েছে সেখানে কি কাজ করা লাগবে এ সম্পর্কে তাসিন বলো দেখি। তাসিন শুনতে পাচ্ছ? স্যার কয় এগুলো সব কি যোগ করব? কিছুক্ষণ আগে যা বলা হলো লাস্ট ফলাফল গুলো সব যোগ করবা। মানে শেষের, মানে যেগুলো আছে সবগুলো? হ্যাঁ, এখন তাসিন শুনতে পাচ্ছ? ক্ষয় স্যারও যে হচ্ছে গিয়ে বাদ দিতে বললেন। ক্ষয়ে এতক্ষণ যা বললাম তার সর্বশেষ ফলাফলটা যোগ করলে হয়ে যাবে মালিকানা সত্ত্ব বিবরণী। যোগ বিয়োগ করে পরের কলামে লিখলা না, ওই পরের কলামটা যোগ বিয়োগ যোগ করলেই হয়ে যাবে মালিকানা সত্ত্ব বিবরণী। তুমি কিছু বলতেছিলা তাসিন? না স্যার। এখন আমাদের গ নাম্বার অংশে চেয়েছে আর্থিক বিবরণী। এখানে কি করা লাগে জানো কিছু? জি স্যার, সম্পদ আর দায় হচ্ছে, এটা সম্পদ কিভাবে থেকে দায় বাদ দিয়ে ইয়ে করতে হয়েছে। এটা কিভাবে লেখা লাগে, কিভাবে লিখতে হয়? জি স্যার, কিভাবে লিখতে হয় এটা? মানে ছক। হ্যাঁ, বা যতটুকু জানো বলো দেখি কিভাবে লিখতে হয়। মানে স্যার ছক বলবো না কি প্রথমে হচ্ছে? তুমি যা জানো ততটুকুই বলো, একটু শুনি কি জানো তুমি। জি স্যার, প্রথমে হচ্ছে সম্পদ সমূহ লেখে আহ, সেটা আপনার হচ্ছে হুম, কি বলতেছিলা? তাসিন শুনতে পাচ্ছ? হ্যালো,
হ্যালো তাসিন। তাসিন নাই, যাই হোক, তোমার এই আর্থিক বিবরণী অংশ তোমাদের হোমওয়ার্ক করা লাগবে। গ নাম্বারে যেটা চেয়েছে আর্থিক বিবরণী, সেখানে জানো মনে হয় যে সিরিয়ালি লিখতে হবে, এলোমেলো করে যেখানে সেখানে যা তা এভাবে লেখা যাবে না। বইতে দেখবা যে ফর্ম দেওয়া আছে, সিরিয়াল দেওয়া আছে, ওই সিরিয়ালি লিখতে হবে। সম্পদের দিক, সম্পদের লেটেস্ট যে অবস্থা, লেটেস্ট মানে তোমার অবচয় থাকলে অবচয় মাইনাস করে দেখাবা। কোনো সম্পত্তি যদি ক্রয় করে, সম্পত্তি ক্রয় করলে যোগ করবা, এভাবে লিখতে হবে। এটা হোমওয়ার্ক করবা। আমি নেক্সট দিন জানতে চাইবো যে কি লিখলা। হোমওয়ার্ক করে গ্রুপে পাঠানোর কোনো দরকার নাই, আমি জানতে চাইবো যে হোমওয়ার্ক কি করলা। তখন বললেই হবে আর কি, যার কাছে যা করা থাকবে এটা বলবা। আর কারো কোনো প্রশ্ন আছে বয়েজ? আর কেউ কিছু বলতে স্যার চাও? সমন্বয়টা একটু দেখাবেন স্যার, সমন্বয়টা স্যার স্ক্রিনশট নেওয়া হয়নি স্যার। নাও। জি স্যার, নেওয়া হয়েছে স্যার। আর কেউ কোনো কিছু বলতে চাও বয়েজ? আর কোনো কথা আছে? আর কোনো প্রশ্ন আছে কারো? তো প্রশ্ন না থাকলে যারা অংশগ্রহণ করলা তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ করেনি তাদের বলবা যে ওরা খারাপ কাজ করতেছে, কারণ পরীক্ষা তো হবেই। পরীক্ষা হলে তখন আগে থেকে প্রিপারেশন না নিয়ে রাখলে পরবর্তীতে অংশগ্রহণ করে ভালো করা খুব কঠিন হবে। এজন্য তাদের সাথেও শেয়ার করবা যাতে ক্লাসে অংশগ্রহণ করে। সবাইকে ধন্যবাদ।